তার সুপারভাইজার কাজটা করে অন্য কাজ চলে যাবে, তাকে হেল্প করা যাচ্ছে। তার যে সুপারভাইজার ছিল সে বলতো তোমাকে যেটা কাজ দেওয়া হলে ওটা করো। সে বলতো আমার কাজ শেষ। সুপারভাইজারের সাথে যা ঝামেলা হলো, সে মেইন ব্যক্তির কাছে গেছে, সেই সুপারভাইজারকে থেকে আমাকে সরাই দেন, না তোমার বাড়িতে যাবো। যদি এটা বলছে সে কিন্তু টেনশনে পড়ে গেছে। বলছে এটা ঠিকই টেনশনে, যেহেতু ফিরে আসলে সবাই বলতে পারে না। সে বললো যে আমার সব শরীরে সব পশমগুলি সাদা হয়ে গেছে, মাথা চুলগুলি পড়ে গেছে, চিন্তা চিন্তা সব পড়ে গেছে। তার সুপারভাইজার তারপরে চেঞ্জ করে দিল, আরেকজন কাছে দিয়ে দিল। যে কোর্সটা 4 বছর শেষ করার কথা ছিল সে 3 বছর শেষ করলো। যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা তার 1 বছর শেষ করার কথা ছিল সে 3 মাসে শেষ করলো। তার প্রফেসর বললো পোস্ট ডক্টর জন্য তোমাকে আমাদের পাঠাতে। সে বলছে না, আমি ওখানে যাবো না, আমি দেশে যাবো, দেশে যাবো। দেশে আসার পরে যেখানে তাকে পোস্টিং দিচ্ছে সেখানে গেছে, আর কোথাও সে 2 বছর বেশি থাকে না। সে বলতে 2 বছর বেশি আমার ভালো লাগে না। আর বলতো যেখানে ইচ্ছা আমাকে পোস্টিং দেন, ওখানেই আমি যাবো, আমার কোনো অসুবিধা নেই। যেখানে গেছে সেখানেই গেছে, কখনো না করেন। আর পড়াশোনার ব্যাপারে 24 ঘন্টা সে করতে করতো। আর মেজার ব্যাপারে তার বন্ধুরাই জানে তার কিরকম মেজাজ ছিল। আর দেশপ্রেমের ব্যাপারে তার ফ্রেন্ডরাই জানে কিরকম দেশপ্রেম ছিল। যেখানে সে চাকরি করছে ওখানে লোকরা জানে। আপনি যখন টাকা পয়সার মোহটা কাটে উঠতে পারবেন, কেউ আপনাকে স্পর্শ করতে পারবেন না। এটা আমি দেখি। সে আমাকে বলতো টাকা পয়সার মোহটা যদি না থাকে, মানুষের ভুল ত্রুটি হবে। যেমন আমরা তো খ্রিস্টান না, আমাদের তো ভুল ত্রুটি হবে, তার মধ্যে ভুল ত্রুটি ছিল, কিন্তু তার মধ্যে টাকা পয়সা কোনো মোহ ছিল না। যে কাজগুলি করছে, যে কাজগুলো সে বিভিন্ন জায়গায় করছে, আমি চিন্তা করিনি। আমরা খুব একটা সলভেন্ট ফ্যামিলি ছিলাম না, জাস্ট চলতো। বাবার চাকরি উপরে টাকা, বাবা অত প্র্যাকটিসও করতেন না। রিটায়ারমেন্টের পরে সময় কাটার জন্য কিছু বসতে ওরকম ছিল না। তার সব টাকা মানুষকে দিয়ে দিত। মা বিরক্ত হতো, কে ছেলেটা টাকা জমায় না কেন, পরে কি ভাবতে, পরে তো সে ঝামেলা করতো। যেটুকু সময় ফ্রেন্ডরা এবং টাকা আশেপাশে না থাকতে ঝামেলা সার্ভাইভ করতে পারবে না। সুখের সময় অনেকে থাকে, দুঃখের সময় কষ্টের সময় আশেপাশে কেউ থাকে না। যখন কেউ ক্ষমাতে থাকে আশেপাশে অনেকদিন থাকবে, যখন তার এই প্রভাবটা থাকবে না, কেউ থাকবে না। এটা নিয়ম, এটা নেচার, নেচারটা এটা, এরকম ঘটনা ঘটে। কিশোরগঞ্জে গেলেও তার ধারণা সেটা কুলাইতে পারবে কিনা। তারপর সে চিন্তা করলো যে অন্যরা যদি কুলাইতে পারে, প্রিন্সিপাল হয়ে যদি চলতে পারে, আমার কি অসুবিধা, আমি তো তা পারবো। সেটা চ্যালেঞ্জ হিসেবে নেব। চ্যালেঞ্জ হিসাবে এরকম গেল, মা যখন অসুস্থ হলো, বাবা যখন অসুস্থ হলো, সে জাপানে ছিল, কাছে থাকতে পারে না। আর মা যখন অসুস্থ হয়ে এসে পড়লো, মারা যাচ্ছে, তখন ঢাকা কিশোরগঞ্জে রোগে আসছে, দেখা করতে পারে না। লাস্ট যে ঘটনা ঘটলো, সে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল সরকারি কাজে। এক জায়গায় সিএনজি স্টেশনে তার গাড়িটা থামলো, সে বাথরুমে গেল। সে অসুস্থ ছিল, আমি তাকে বলতাম কিছুদিন আমার কাছে আসা যাস না, সে এগুলি পছন্দ করতো না। আমি বললাম যে এখন যদি আমি বেতন পাই,
তুমি চাকরি ছেড়ে দিলে আমার সাথে থাকলে আমরা একসাথে থাকলে কোনো ঝগড়া হবে না। ওই এখন যে আমাদের বেতনটা ওই গরিব মিডল ক্লাস ফ্যামিলির থেকে আমরা কাটাই বসি। সে বললো আসবো আসবো, ঠিক আছে। তারপর বললো এসে কী করবো, বসে থাকবো, ভালো লাগবে না তো। ঢাকা থেকে সে কিশোরগঞ্জ যাচ্ছে, ফিলিং স্টেশনে তার গাড়িটা থামাচ্ছে পেট্রোল নেবার জন্য। সে বাথরুমে গেল, ওখানে তার প্রথম সিদ্ধ অ্যাটাক হলো, সে পড়ে গেল। সে বললো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আশেপাশে অন্য লোকরা যে পরিচিতই না, ওই লোকগুলি মস্তান টাইপের লোকগুলি তাকে উঠায়, সে পড়লো, মাথা ব্যথা পেলো, চশমাটা ভেঙে গেল এবং নাকি ব্যথাও পেল, মুখে ব্যথা পেল, মায়ের ব্যথা পেল। সে বললো তাকে যারা উঠালো তার একটু জ্ঞান আসছে, সে দেখলো সে কিছু দেখতে পারতেছে না, যেহেতু চশমাটা তার ভেঙে গেছে, সাদা জায়গা দেখা যাচ্ছে। সে বললো যে ওই জায়গায় নিয়ে যান, সাদা ছিল তার গাড়িটা। তারপরে ড্রাইভারটা কোথায় ছিল, এসে গেল, গাড়িতে করে সে পাশে আসলো। আসার মানে কিশোরগঞ্জে গেল, 1 ঘন্টা অফিস করে সে তার রুমে চলে গেল। সে জানে আমি যেখানে, আমার একটা হ্যাবিট আছে, আমি যেখানে যেখানে চাকরি করি বিভিন্ন জায়গায় আমি আমার নিজস্ব লোক আমি যোগাযোগ করে ফেলি। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্ররা আছে, এদের মধ্যে আমি যোগাযোগ করে রাখি, কিছু লোককে বসা রাখি, সে আমাকে ইনফরমেশন দেয়। কিশোরগঞ্জে আমার লোক ছিল যে আমাকে ইনফরমেশন দেয়। সে জানতো এই ঘটনা ঘটবে, ওদেরকে সে কড়াভাবে নিষেধ করলো, সে জন্য আমাকে কোনো ইনফরমেশন না দেয়। তার চিন্তা হলো কি আমি টেনশন করবো, এটা নিয়ে চিন্তায় পড়ে যাবো। আর তার ধারণা ছিল রিকভার করবে, কিন্তু দেখলো 3 দিনের পর দেখলো সে করতে পারতেছে না, রিকভার করতে পারতেছে না। তারপর আমাকে ফোন করলো যে ভাইয়া এত অসুস্থ, মেডিসিনে কিছু আছে যদি দেখা দেওয়া যায়। আমি বললাম তুমি এসে যাও। আর এখানে আমি ফোন করলাম, যোগাযোগ করলাম রাজীব ভাই আর শঙ্কর স্যারের ছিল। সে আসলো যখন গ্যালারিতে ঢুকলো, গ্যালারিতে ঠিক না আমার রুমে ঢুকলো, রুমেতে ঢুকার পরে তার অবস্থা দেখে মনে হলো একটু খারাপ অবস্থা। অর্থাৎ সে গেট থেকে আসছে আমার রুম পর্যন্ত, সে স্লিপের ডিস্ক নিয়ে হচ্ছে, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল। বসলো, আমি তো এখানকার খারাপ। তারপরে ফোন করলাম রাজীব ভাইকে, রাজীব ভাই বললো শঙ্কর স্যারকে বলা আসছে, তারা একটু দেখে দিল। তারা কিন্তু এটা জানতো না কি অবস্থাটা এরকম খারাপ। তারপরে আমি বললাম তো ঠিক আছে চলো যাই, ওখান থেকে যে ই করবো, যা করবো। একটা লিফটের কাছে, কলেজের লিফটের কাছে আসার পর আমি বললাম বাড়িতে যাই, সে বললাম লিফটে যাবো। আমি বলছি কি লিফট কেন, না কি আমার কষ্ট হচ্ছে, আমি এটা করতে পারবো না। লিফটে উঠলাম, উঠে থেকে গেলাম সার্জারি ওয়ার্ডের সামনে, ওখানে সে থেমে গেল, থেমে গিয়ে বললো যে আমি আর যাবো না, কিশোরগঞ্জ ব্যাক করবো। আমি বলছি তুমি কি কিশোরগঞ্জ ব্যাক করবে, তোমার কিশোরগঞ্জ ব্যাকের অবস্থা না। তারপর আমি 3 তলা গেলাম, উপরে মেডিসিনের দেখলাম একটু পরে সে উপরে এসে গেছে, উপরে এসে গিয়ে সাইড রুম ঢুকালাম, তখনই একটা তার শ্বাসকষ্ট আরম্ভ হলো। সাথে সাথে যেখানে যারা ছিল ম্যানেজ করে ফেললো, ঠিক হয়ে গেল। বাকি ডিটেলে যেতে চাচ্ছে না, সে যেটা চাচ্ছিল অনেকে অনেক কিছু বলে, সে ঢাকা যেতে চাচ্ছিল, মানে যেতে পারতো, অন্য জায়গায় যেতে পারতো, কিন্তু সে চাইছে যেটা তার মেডিকেল কলেজে সে চিকিৎসা নিতে। এখানে তার ফ্রেন্ডরা আছে, তার পরিচিতরা আছে, এখানে সে চিকিৎসা নিতে গেছে। আমরা যখন দুর্বল হয়ে যাই, নিজের আপন জায়গা যায়, নিজের আপন লোকের কাছে যায় চিকিৎসা নেওয়ার জন্য। অনেকে বলে এখানে পাঠাবেন ওখানে পাঠাবেন, এগুলি আমি বিশ্বাস করি না। আমার বাবা যখন অসুস্থ হলো এখানে ভর্তি করলাম, সবাই গোদাগুদি শুরু করলো ঢাকা পাঠান, ঢাকা পাঠালে যে ভালো চিকিৎসা হবে এটা কিন্তু ঠিক নাই।
যার যার যেখানে মৃত্যু এটা হচ্ছে সে ওখানে মৃত্যু হত্যা। বাবাকে নিয়ে গেলাম, বাবাকে আমি যেতে চাই না, তখন আমার ভাই হলো জাপানে যেতে পারতো সিনপুর হয়ে 3 দিন কেন রুমে একা ছিল, ওখানে মারা যেতে পারতো, কিন্তু তার মৃত্যু ছিল আমার হাতে। সে আমার কাছে আসলো আমার হাতে মারা গেছে। তার ফ্রেন্ডরা যতটুকু পারছে সাহায্য করছে, চেষ্টা করছে তাকে বাঁচাতে। আমি তো ডাক্তার, আমি তো দেখলাম সে ইম্প্রুভ করে গেছে। আমি কি চাবো কি আমার ভাই কিছু অনিষ্ট হোক? সে বলতো বাসা গেলে মুখের ওষুধ দিচ্ছে, এটা তো মুখে খাওয়াই। আমি বাসায় গেলে ওষুধ খাওয়াইতে শুয়ে থাকলাম। তো তবে অ্যাকচুয়ালি সে বাসায় থাকতো না, বাসায় গিয়ে কিছুক্ষণ দিচ্ছিল। সবাইকে বলার পরে সে আমাকে বললো, এটা তো বলছি, এটা আমি যেটা করি আমি এটা করবো। এটা কিন্তু বাসায় গিয়ে 2 দিন থেকে সে ওইদিকে রোনা দিচ্ছে। তার ফ্রেন্ড যারা ছিল তাকে হেল্প করার চেষ্টা করছে, তার পরিচিত যারা ছিল তাকে হেল্প করার চেষ্টা করছে। তার হাইট ছিল না, অনেকে বলে তার হাইট ছিল না, সে চলে যাচ্ছে। এই জিনিসটার মধ্যে আমার একটা প্রশ্ন আছে, যদিও এটা ধর্মের এগেন্সে চলে যাচ্ছে এরকম হচ্ছে। অনেকে বলে তার জন্ম আর মৃত্যু এটা ফিক্সড, এটা ফিক্সড করছে তো আল্লাহ তাআলাই, তাই না? আর আল্লাহ তো অসীম ক্ষমতাশালী লোক ব্যক্তি, এটাকে একটু বাড়াই দিতে পারতো না? এটা তো তার ক্ষমতা আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, অনেকে বলে কি নিয়ে যাচ্ছে, ভালো ভালো নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভবিষ্যতে সে যেন কোনো অন্যায় না করে, আগে নিয়ে যাবে। আল্লাহ তাআলার এই ক্ষমতাও আছে এই লোকটার জন্য অন্যায় না করে। যদি চায় নিজের প্রিয় লোককে সে নির্দেশ দেবে, সে তার দ্বারা কোনো অন্যায় হবে না। মানুষ পৃথিবীতে আসছে, তাকে চলে যেতে হবে, এটা স্বাভাবিক। এই জিনিসটা আমাদের ধরে নিতে হবে। কিন্তু তার ওই বয়সটা হয়নি চলে যাওয়া, তাকে চলে যেতে হবে। আমার বাবা গেছে, মা গেছিল, তাদের বয়স হয়েছে, চলে গেছে, এটা চলে গেছে। কিন্তু যেখানে আমার ছোট ভাই, সেটা আমার থেকে বয়সটা কম, তার আগে তো আমাকে যাওয়ার কথা। নিয়ম যেটা মানতে হয়, আমাকে যাওয়ার কথা। বাবা আমার হাতে, আমার কাছে থেকে মৃত্যু হলো, মায়ের একই ঘটনা, আর ভাইয়ের কাছে ডাইরেক্ট আমার হাতে। যাওয়ার সময় তার সাথে আমি ছিলাম, কোনো শ্বাসকষ্ট নেই, বাসায় ঢুকছে কোনো শ্বাসকষ্ট নেই। কাপড় চেঞ্জ করে সে বসছে, বসে আমাকে বললো, ভাই আমার কাছে আসো, আমার কাছে বসো। তারপরে একটু পরে বললো আমাকে শুয়ে দাও, শুয়ে দিলাম, শুয়ে গেল শেষ হওয়া। একটা জিনিস হলো কি, মানুষ যাবে তারপরে আমরা ভুলে যাবো, এটা ঠিক আছে, কিন্তু যারা আপনজন তাদের একটু কষ্ট, এই কষ্টটা অন্য কেউ ফিল করতে পারবে না। যে তার ক্লোজ ছিল সেইটা ফিল করতে পারবে। তবে এটা হচ্ছে পরে আমি চিন্তা করছি, আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে। তবে এটা ঠিক, সে যখন অসুস্থ হওয়ার আগে সবসময় আমার বাবা মার জন্য দোয়া করছি, আমার ভাই বোনের দোয়া করছি। প্রিন্সিপাল পোস্ট, অ্যাডমিশন পোস্ট, ক্রিটিক্যাল পোস্ট, অনেকবার ট্যাকল যেতে হয়। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি, যেন সে কোনো ঝামেলার জন্য না পড়ে, কোনো অসুবিধার জন্য না হয়। যেখানে ছিল ওখানে সবাই তাকে আপন করে নিত, কোনো ঝামেলা সে পড়ে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের প্রতি আমি একটা জিনিস চাই, সে কবরে আসে, আসার দিন দেরি আছে, কবরে একটা কবরে আজাদ থাকে, আজাদ থেকে জন্য আল্লাহ তাআলা রক্ষা করে থাকে। কবরটা একটা অন্ধকার জায়গা, এই জায়গাটাকে জন্য আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। আর কবরে সহজ জবাব হয়, প্রশ্ন করা হবে, প্রশ্নটা যেন তার জন্য সহজ হয়, সহজের জন্য সে উত্তর দিতে পারে। আর আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ তাআলাকে তো আমরা সবাই বিশ্বাস করছি, রহমতটা যে কবর মধ্যে না থাকে। আর সে যে গুনাহ হয়েছে, গুনাহগুলো যেন তার আল্লাহ তাআলা মাফ করে দেয়।
জন্য সে ভেসতে যেতে পারে। দীর্ঘ সময় বাবা যখন মারা গেল খুব ছিল, এটাই কিছু কিন্তু এখন বয়স হয়েছে, আমার অনেক কিছু বুঝতে পারে। এই জিনিসটা কেটে ছিল, ভাগ্যে ছিল। সে নিজের মেডিকেল কলেজে আসবে, নিজের পরিচিত লোক, নিজের বন্ধু বান্ধব তাকে দেখবে, তাকে চিকিৎসা দেবে এবং তার মৃত্যু হবে আমার হাতে। এটা তার লেখা ছিল। এটা কি যেখানে থাকছে ভালোভাবে থাক। তার জন্য আমি দুর্বল চিন্তার লোক ছিলাম। আমাকে যেমন আল্লাহ তাআলা সাহস দেয়, যেমন এই কষ্টটা যেন আমি এটাকে সহ্য করার ক্ষমতা দেবেন। সবাই যারা এখানে আসছে সবাইকে ধন্যবাদ। ভাইয়ের এই সুখ সভাতে আসলো এবং তাদের ভালোবাসাটা প্রকাশ করলো।